ওকে, প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখা চালাতে চান। আমরা প্রথম থেকেই কিন্তু রায়হান হত্যার বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং প্রতিদিনই কিন্তু আমরা রায়হান হত্যার আপডেট নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টায় আছি। সেই ধারাবাহিকতায় এখন এই মুহূর্তে আমরা যেখানে আছি, আপনারা এই যুবকদের দেখে হয়তো চিনতে পারছেন। তারা হচ্ছেন আকবরকে ধরতে সহযোগিতা করেছিলেন সেই যুবকদের বাসায় আছি আমরা। এখানে দেখছেন আমরা যাকে নেটে ইন্টারনেটে আপনারা অনেকেই দেখেছেন এবং যার নামটি সবার আগে উঠে এসেছে আকবরকে ধরতে, আব্দুর রহিম। রহিম ভাই আছেন এবং রহিম ভাইয়ের সাথে আরো দুইজন ভাই আছেন যারা একদম অঙ্গাঙ্গিভাবে সহযোগিতা করেছিলেন আকবরকে ধরতে। এখানে আরো অনেকেই নাই, কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম যে 7 থেকে 8 জন তারা ছিলেন আকবরকে যখন পুলিশের কাছে হস্তান্তর করেন এবং তাকে যখন নিয়ে আসেন। আমরা আজকে তাদের কাছ থেকে কথা জানবো এবং বুঝবো, আপনাদেরকে বোঝার চেষ্টা করাচ্ছি আমরা, আপনারাও বুঝবেন। এখানে একটি বিষয় উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়াতে আকবরকে ধরার পরে কিন্তু আলোচনা সমালোচনা ঝড় বয়েছে যে আসলে আকবরকে পুলিশ ধরেছে না পাবলিক ধরেছে, যুবকরা ধরেছে না পুলিশ প্রশাসন ধরেছে, গোয়েন্দা পুলিশ ধরেছে। এই প্রশ্নটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে এবং বিভিন্ন লেখালেখি চলছে। আমরা আজকে এখান থেকে হয়তোবা সত্য বিষয়টি আমরা জানতে পারবো, আসলে কারা ধরেছিলেন। আমরা এখন তাদের বাড়িতে আছি। রহিম ভাই, আপনার সাথে আমরা কথা বলি প্রথমে। আপনি ঠিক আছেন তো? জি জি, আচ্ছা, আমরা রহিম ভাইয়ের সাথে কথা বলবো। আপনার অসাধারণ সাহসী ভূমিকায় আমরা আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। যে আসামিকে ধরার জন্য বাংলাদেশ তথা বিশ্বের বেশ কিছু দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 28 দিন পরে আপনার মাধ্যমে প্রথমেই আমরা টেলিভিশনে নিউজ দেখেছি, বিভিন্ন মিডিয়া নিউজ দেখেছি যে আপনি ধরেছেন, কিন্তু আপনার সহযোগী আরো আছেন। আপনি কেন কিভাবে ধরেছিলেন একটু শর্টে আমাদেরকে একটু বলবেন, একটু শর্ট করে আমরা দর্শকদের কাছে উপস্থাপন করতে চাই। আমি রবিবার বিকালে সন্ধ্যার আজানের সময় আমার ভাই ফোন দিয়েছেন, সালামত ভাই এবং সাবুদ্দিন ভাই দেওয়ার পরে বলছেন রহিম তুমি ওখানে গেলে আসো। বলছি ভাই কি চলছে বলে না, তুমি একটু জুড়ে বললে মনে ভালো। তুমি কেন আও? আমি বলছি না এই তো না বলে না, তুমি ইমার্জেন্সি আও। ওসি স্যার বলছি স্যার কেউ বাসায় নেই, খালি এই রুম দৌড়া আমরা গেছি। যাওয়ার পরে সিজার যোগাযোগ হয়েছে, তিনি সাক্ষাৎ হয়েছে। লোকটার তো দিয়েছেন আমরা সে বাকারা আসবে। এই লোকটা কোন জায়গা থেকে আসবে? ইন্ডিয়া থেকে আসবে। ইন্ডিয়া থেকে আসবে। সে বারা আসবে এটা কোনো তথ্য আমরা পাইছি না। না পাওয়ার কারণে আমরা নিচু বইয়া বইছি। রাত্রে প্রায় 2:30-3টার সময় তথ্যটা আমরা পাইছি, 3টা-4টার সময়। পাওয়ার পরে তো আর কোনো অবস্থায় আমি লইতে পারিনি সে বাকারা যে আকবর আসবে দিন না খেয়ে আসবে, এটা তো আর জানি না। সকালবেলা যে সময় 4টা-5টার সময় যে সময় ফোন আরম্ভ হয়েছে যে ওই জানলাম যে এই খাসিয়া বার করছি বার করিয়া ফোন টোন দিছি দিয়া মনে করো ম্যানেজ করছি। খাসিয়া দিয়ে ধরে আটটাইছি ওসি স্যার অবয় সব ওসি স্যারের দেখতে। এরপরে মনে করেন যে সময় যোগাযোগ হয়েছে না হয়েছে সারা টান আমারে বলছেন, আমরা 3 ঘন্টা বলছেন কোনো লোক আমি ব্যতীত কোনো লোকে জানে না আমার নামটা আপাতত। এটা কে বলছে? ওসি স্যার বলছে যে আপনাকে বলে জি হ্যাঁ আমাদের নাম খানাইঘাট থানা ওসি সাহেব। আমি খানাইঘাট থানা। আচ্ছা, কোনো লোককে জানে না জানি এই কাজটা করাবার করে ও তো আমরা একটু বয়েও কেউরে বলি নাই যে ওরা তো পুলিশ মানুষ, আমরা চাইলে অনেক কিছু হয়রানি করতেও পারে, হিসাবে আমরা বলি নাই। পুলিশের সাথে তো আমরা অনেক বন্ধুত্ব আলা, ওই হিসাবে আমরা বলি নাই। এখানে আপনি বলছেন যে সম্পূর্ণ অবদান পুলিশের, আপনারা জাস্ট বাংলাদেশে বর্ডারটা ক্রস করে বাংলাদেশে নিয়ে এসেছেন। এটা ওই জায়গাতেই আমরা আসছি। এই পয়লা একটা নিয়েছে উকিয়াং পাম্পে, ওখান থেকেই জনাবস্তির একটা কাশিয়ার দিয়ে আনাইছি। আনানি পরে ওরা বর্ডারের ওই অনেক 1000 ফুট যে 1000 গজ ভিতরে রাখছে, অনেক বড় একটা পাড়ের ভিতরে নিচে রাখছে। ওখান থেকে আইছি আমরা খানাঘাট থেকে আইয়া দৌড়াইয়া গেছি। সালে ভাই সাবুদ্দিন ভাই দুজন বর্ডারের পিলারে দাঁড়িয়ে না বইছে, তারা আর পাড়াই ঢুকতে পারে নাই। তারা দুজন বর্ডারের কিনারে ছিলেন আর আপনি ভিতরে প্রবেশ করেছিলেন। ভিতরে যাদের সাথে কথা হয়েছিল, যারা এই আকবরকে নিয়ে আসবে এখানে, তাদের সাথে কি আপনার কথা হয়েছিল? জি জি, আমাদের কথা হয়েছে। তারা কিভাবে নিয়ে আসলো? এরা শুধু খাসিয়ার লগে কথা হইছে, খাসিয়ার লগে কথা হইছে, খাসিয়ার সাথে কথা হইছে। এই সময় আমার লোকজন আমি ফিট করছি এই জায়গায় 5-6 জন। পরে কইছি তোমরা রেডি থাকো, আমি এক জায়গায় যাইতাম। আমার পিছনে পিছনে সব আটিয়া গেছে। কই যাইবা না যাইবা আমি ওরা কোনো তথ্য দেই নাই কি জন্য জিনিসটা যদি
প্রচার হয়ে যায়, প্রচার হইলে সমস্যা, লোকটা বাঁচতেও পারে বা অফিসারে তো নাগজ না করার কোনো গল্প করতাম না। আপনি কি তখন জানতেন যে উনি আকবর? জি, এখনো জানছি, তখন জানছেন আপনি? যে সময় বর্ডারে ঢুকতাম ওখানে গেতে যত রোহানা দিয়েছি এই সময় আমি জানতাম যে আকবর। ওই সময় রেঞ্জের ওসি স্যারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি ছবি দিছে। দিছে, দেখার পরে ছবি দিয়ালে আমি খাসিয়ারে পাঠাইছি যে ওই ছবি আর ওই মানুষের ঠিক নেই। ওইখানে যে খাসিয়া ছিল, খাসিয়া ওনার ছিল। সাথে আপনি যোগাযোগ করেছেন? আমি যোগাযোগ করেছি। আচ্ছা। ওই ছবিটা দেওয়ার পরে খাসিয়া কইছে যে ঠিক আছে, এটা ঠিক, মানুষ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। কম্পারিজন করা লাগে। এতে এটা যে অর্থ ব্যয় এবং সন্তানের মনে করো কিভাবে আনাইছেন, কিলে আনাইছেন জানি না। আমরা শুধু সহযোগিতা করছি, খাসিয়ারে দিয়ন্তে রিসিভ করাই আমরা বর্ডারটা ক্রস করে সন্তানের হাতে দিয়ে দিছি। পুলিশের কাছে দেওয়া দিয়েছে? পুলিশের কাছে দিছি। খানাইঘাটের ওসি স্যার, জকিঞ্জর ওসি স্যার এবং এসপি স্যার মহোদয় এবং নানকা চেয়ারম্যান সাহেব আইছেন এখানে সন্তানের হাতে। আপনারা বলতে চাচ্ছেন যে এই পুরো বিষয়টা কিন্তু পুলিশের মাধ্যমে ডিল হয়েছে এবং তাদের অবদান, আপনারা শুধু তাদেরকে সহযোগিতা করেছেন। আপনি কি তখনও আপনিও জানতেন না প্রথমে যে সহযোগিতা? একজন মানুষের লগে দেয়া লাগবে ইন্ডিয়া। আমিও এই সময় দিছি, সালে আহমদ ভাইরে কইছি যে রহিম ভাই বোর্ডারও খান আছে, আমরা তো ইবে যাই না, ঠান্ডা আনাইলে ঠান্ডা নেইছি ফোন দিয়া নেয়ানি পরে ইনো গিয়ালে আর কোনো মাত্র দিছে না। পরবর্তী মনে করো সন্ধ্যা পরে তাই গেছে, কোনো গিয়ালে অন্য একটা ঝামেলা পাইছে, ওসি স্যারে মনে করো সময় জোর করছেন। এরপরে আমরা কইছি চলো নানকার বাগানো। এই খেয়াল হয়ে যায় ওসি সাহেব? ওসি স্যার খানাইঘাটের এবং জকিগঞ্জের ওসি ডিওসি ছিলেন? হ্যাঁ, ওসি স্যার নানকা সাহেবের বাগানো গিয়ালে আমরা 3 জন গেছি হ্যাঁ সন্তানের সাথে। কোনো গিয়া নানকা সাহেবের সন্তানের যেগুলো মাতকটা মাতিয়া থান অন্তই মানুষ 4 জন দিয়া তুলি দিয়েছেন উপরে। হ্যাঁ আপনাদেরকে? না না ওই জায়গায় 12 হ্যাঁ 12তে তান 12 কজন নানকা চেয়ারম্যান। ইনতে গিয়ে আইছি আমরা সুরইঘাটে প্রায় সময় 4:20 বাজে। 4:20 আমরা আইছি সুরইঘাটে আইয়া এখানে ওই সময় যে এনতে গারো পাঠাইছিল নানকা চেয়ারম্যান সাহেব সন্তানের লগে নেটে যোগাযোগ করা যান না, নেটের সমস্যার কারণে ওইলো গিয়া তার লগে যোগাযোগ করতে পারতাম না। ও আমরা কইছেন যে সাবুদ্দিন তোমরা 4 জন মানুষ দেও, আমার ও মানুষটারে রিসিভ করো অমুক জায়গা থেকে। ও আমরা উয়েস নামে একটা খাসিয়ারে দিছি, খাসিয়ারে দিয়া তারা দিয়ে 2টা গাড়ি লইয়া তার লগে আরো 6 জন, তারা 7 জনে গিয়া তারা রিসিভ করছেন। রিসিভ করিয়ালেও আমরা জানি না যে খারে রিসিভ করলা খেয়ে বা খারা, আমরা কিছু তো আপনাদের সামনে আসে নাই না, তারা ওই পারে পারে বা অফিসারও আমরা কইছি না খারে আন্ডা বা খারে ধরে এইগুলো আমরা কিচ্ছু জানি না। এরপরে যে সময় প্রায় 7 বাজার গেছি, গিয়ে ওখানে আমরা নাস্তা উস্তা করিয়া আইসি খানাইঘাটে বাঙ্গা ব্রিজের গেছি। অন্য আইয়া আরো খাসিয়ার সাথে আরো 10-15 মিনিট আলাপ হয়েছে, 3 জনে করছি। এই সময় আমরা টেকাও ভুলাই যা আইসি আবার খানাইঘাটে আইয়া অন্য চা খাইয়া গিয়ে লোড করে আইসি উপজেলার সামনে এক দোকানে। আমার মোবাইলে হইল গিয়ে 3টা সিমে 1500, রহিমের মোবাইলে 500, সালেহ আহমদ ভাইয়ের মোবাইলে 500 যে যোগাযোগ করা লাগবে। ওই সময় আমাদের আরেক কাশিয়া ধনাবস্তির ওখানে তারা কইছে যে 4-5 জন মানুষ লইয়া গিয়া উকিয়াঙ্গর খাসিয়ার স্টেশন গিয়ে আনতো। ও উকিয়াঙ্গর খাসিয়ার স্টি আনা হয়েছে যে পয়লা নেওয়া হইতে আসছিল নানকার বাগানে দিলাম আনি হইতে আছে। আচ্ছা, এবার সুযোগ সুবিধা দেখছি যে বালা না, এবার আমার যেত না। ওই হিসাবে আনা হয়েছে নানকা সাহেব এবার দি না পারার কারণে আনা হয়েছে ধনাবস্তিতে। অন্য খাসি আরো 6-7 জন দিয়া তারা আনা হয়েছে ত্রিগাঙ্গায়। ওই সময় মনে করো আমাদেরকে আমরা ওই যে সময় সকাল 7:30 বা 8টার সময় জকিঞ্জর ওসি স্যারে আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন ছবিটা, আমি ওখানে দিছি। দেওয়ার পরে ওই সময় আমরা জানছি সকালে সোমবার সকালে। তখন আপনি যে লোকটাকে আপনার কাছে হস্তান্তর করছে সেই লোকটা ঠিক আছে কিনা সেই জন্য উনি ছবি পাঠিয়েছে। ছবি দেখার পরে আপনি কি ভাবলেন? ওই সময় তো আমরা যে ছবি দেখে চিনেছেন, চিনছি যে এর তো আমরা তো ছবিটা দেখিয়ে চিনছি, আমরা তো কনফার্মেশনের জন্য কান্দানোর যে অর্থটা যে ব্যয় করছেন এই ব্যয়ের পরিকল্পিত বোঝা গেছে যে এটা বড় কোনো ধরনের একটা কাজ হইব। আচ্ছা আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি রাত 2টার সময় যখন নানকার বাগানেও গেছি তখন বুঝতে পারছি যে একটা অ্যামাউন্ট লেনদেন হইব ওখানে। আচ্ছা, আমরা ওখানে একটা আইডিয়া ধরছি যে ও ধরনের একটা আমার ভাইয়া হইয়া যে ভাই
এখানে ও ধরনের একটা টার্গেট মিলবো নানকার বাগানে যখন যান তখন লেনদেন ওসি সাহেব করেছেন, অস্বীকার করছে ভিতরে আমরা কিন্তু বুঝতেছি আমরা তো ভিতরে কিছুটা বুঝতেছেন। অনুমান করতে রাইস হ্যাঁ। ভাই মনে করো বুঝা যে একটা পয়সা যদি দিয়ে যাওয়া এটা তো বোঝা যায় আচ্ছা আচ্ছা, এখানে গাড়ি দিয়ে পাঠানি হয় এটাও তো বুঝি আর তাইলে সর্বশেষ আপনারা এটাই বলতে চাচ্ছেন যে এখানে সম্পূর্ণ এটা যে তত্ত্বাবধানে ছিল পুলিশ, হ্যাঁ উপরে এই নিয়ন্ত্রণের সম্পূর্ণ উপরেরটা, হ্যাঁ, আর আপনাদের তত্ত্বাবধান ছিল আপনারা শুধু বর্ডারটা ক্রস করে হ্যাঁ, বাংলাদেশে নিয়ে আসছেন। জি। বর্ডারে ক্রসে পুলিশের অবদান যেটা ক্রস করার সময় আমার বাড়ি খানাইঘাট হ্যাঁ। ওনার বাড়ি সড়কের বাজার সড়কের বাজার। আমাদের বর্ডারের সাথে তেমন কোনো একটা ইয়ে নাই পরিচিত নাই হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে এখান থেকে যেটা আসছে অবদান এটা হচ্ছে ওনার কারণ রহিম ভাইকে আপনারা সংগ্রহ করছে। আমরা সংগ্রহ করছি ওসি স্যারের কথা তো আমি পুলিশের কথা আমি বলি নাই কি জন্য, অনেকে শুনলে আমার নিন্দা জানাবে, বলি নাই পুলিশের কথা হইলে মানুষে বা পুলিশে আমার উপরে রাগ করবে, এই জন্য আমি জানাই নাই। আমি পাশে বিজিবি আছে, বিজিবিরও জানাই না যে আমার উপরে প্রেশার যাবে, বা এই যে দালাল যেগুলো আছে মোস্তাক আহমদ মেম্বার এবং নাজিম, এই দুইজনে আমার যে সময় থানায় নিয়ে ওরে দিয়ে আসি, ওই সময় মমতাজগঞ্জ সন্ধ্যারা দানের পর পাইছি, পাওয়ার পরে ওই দুইজনে আমার হুমকি দিছে যে তুমি যদি এরকম পুলিশের কথা কও তো তোমারে পুলিশে ফাঁসি দিবে, তোমারে মামলায় ঢুকাইবে, তোমার গাছলক টেপ এড়াইবে, এই বয়ে আমি পুলিশের কথা বলি নাই। কিন্তু মানে এখানে তৃতীয় পক্ষের কোন লোক আপনাকে ভয় দেখিয়েছে, জি তৃতীয় পক্ষের এই দুইজন, এই এদের কারণে আপনি প্রথমে বলেন পিছনে আছে এই যে শামসুল মেম্বার 2 নম্বর ওয়ার্ডের সদস্য, এইটা তিনজনে আমার দেখাইছে। এর কারণে আমি পুলিশের তুলা ইঙ্গিত দিছি, সালেহ শাহুদ্দিন ভাই দুইজনের ইঙ্গিত আমি আগের ভিডিওতে দিছি। ওই জায়গায় যে সময় পাইছি ওই সময় ও বাইরে কইছি যে তুমি ওসি স্যারের জানাও আমি পাইছি। আচ্ছা আচ্ছা, এটা তো প্রমাণ ওখানে আছে বা এখনো আছে। আমি কিন্তু এই দুইজনের বয়ে তিনজনের বয়ে আমি মনে করছি পুলিশে ঠিকই আমার এইরকম করবে, আমি তো গরিব মানুষ, পুলিশে ঠিকই আমার এইরকম হয়রানি করবে, এই জন্য আমি এই কথাটা বলি। প্রথমে নাম বলেন নাই, আমি আমার ভিতরে চাপা দিয়ে রাখছি। ছাপা দিয়ে রাখছেন। জি। এখন আজকে আমাদের ভিডিও দ্বারা যদিও এটা যদি এই তিনজনে রহিম ভাইরে এই বাংলাদেশের মানুষরে এই জাতিরে যদি বিভ্রান্তি করানি লাগে, আপনারা সাংবাদিকরে যদি বিভ্রান্তি করানি লাগে, এরা যদি রহিম ভাইরে এই কথাটা খোয়াইয়া থাকে, এরারে আমরা শাস্তি চাই, আইনের আওতায় নিয়ে এটা প্রমাণিত করিয়া চাই, আমরা শাস্তি চাই। তারা যে বলেছেন এটা আসলে কোনো প্রমাণ ডকুমেন্ট এদের জি না, আমার রাস্তা খাড়া করে দিয়েছে, মোটরসাইকেল রাস্তা খাড়া করে। নদীর ঘাটে ছিলাম, নদীর ঘাট থেকে উঠতে সময় আমার সাইড করে নিয়ে এই দুইজন যখন খানাইঘাট থেকে এটা আসতেছে বলছে। তা আপনাকে এটা বলবে কেন? আপনি তাদেরকে কিভাবে চিনেন বা তারা এটা ওরা বলার তো কারণ আমার কি? সিনিয়র বা ওরা জানছে ওই সময় আমি ওই আসামির মানে ভয় দেখাইছে থানায় নিয়ে দিয়া আমার রাস্তায় আমার দেখাইছে। এই কথাটা বলার কারণটা কি? এই কথা এই কথাটা কারণ তার কি ওরা কোনো শর্ত আছে? ওদের কি কোনো স্বার্থ আছে, ওরা যে নিউজ করে আমার বিরুদ্ধে মাতের ওই স্বার্থই ওরা বলে যে ওরা নিজে আনছে বলবে, ওরা বলবে, মানে আপনি নিজে আসছেন এটা বলবেন? এটা তো অনেক লাইফে কথা বলবে। হ্যাঁ, আপনি বলেন। ঘটনা হইলো গিয়ে ওই যে ভাইয়ে লাইভ করছেন, লাইভ করার পরে ওই সময় আমি ফোন দিছি রহিম ভাইরে যে রহিম ভাই আপনি যে ফোন ধরছেন না, কারণ বড় ভাইরে ফোন দিছি যে ভাই যখন লাইভ করেন তখন আপনার সাথে ছিলেন না? সাথে ছিলাম না, তখন শুধু উনি ছিলেন, উনি ছিলেন। আর ওনার সাথে যে আরো যারা ছিলেন তারা ওরা ছিলেন। আচ্ছা, কিন্তু আমি ফোন দিছি বারবার, ফোন দিলে আমার ফোন রিসিভ করেন নাই। তখন কি আপনি কি যখন লাইভ করেন সেটা কি ইন্ডিয়া থেকে করেছিলেন? জি না বাংলাদেশের ভিতরে করে? হ্যাঁ, যে ভিডিওটা ভাইরাল হইছে এটা কিন্তু খাসিয়া করছে, এটা কিন্তু কোনো ইন্ডিয়ার ভিতরে পাবলিকে করে নাই, আমাদের বাংলাদেশে কেউ করে নাই, এটা খাসিয়া করছে। আচ্ছা আচ্ছা, এটা এখানে আমাদের রহিম ভাই আগে একটা কথা কইছেন যে তান সাসার গরু ভাই ভিডিও আনছে, বাংলাদেশে এখন আছে আচ্ছা তান সাসার গরু ভাই আনছে বা তান সাসার গরু ভাই এখানে লইয়া আইছে, এগুলোর জন্য কোনো থান কোনো ভাই না, থান কোনো সাসার গরু ভাইও না। এটা সম্পূর্ণ অবদান হইল ওসি স্যার, জকিগঞ্জের খানাইঘাটের এবং এসপি স্যারের অবদান। আমরা শুধু বর্ডারটা পার করার সুযোগ, এটাও তো একটা অবদান। এই জায়গায় কোনো পুলিশ কোনো প্রশাসন বর্ডারের পিলারে ঢুকার পারবে নাই। না। আপনি কিভাবে ঢুকলেন? আমি অনেক সাহস করি, দেশের কথা দেশের স্বার্থ উদ্ধার করতে গিয়ে আমি ঢুকছি। আমার আপনি জীবনে কিভাবে জানলেন যে রহিম ভাই এখানে ঢুকতে পারবেন? আপনার রহিম ভাইয়ের সাথে কি সম্পর্ক ছিল আগ থেকে? বর্ডার সাইডে সবাই তারা যে গরু মহিষ নিয়ে যাওয়া আসা করে বা ওইখানে খাওয়া দাওয়া করে, তারা একটা মনে করো সাহস থাকে, সাহসী মানুষ থাকে সাহস থাকে যে তারা বিএসএফের সাথে মনে করো কোনো সময় এখানে বিএসএফের কাম কাজও করে গিয়া, এই সুবাদে ওনার সাথে কথা বলেছিলেন? এই সুবাদে ওই যে গরু বাছুর রাখতে ওসি সাহেবের সাথে আপনার কিভাবে সম্পর্ক? বাংলাদেশে ওসি সাহেব গরু রাখতেন। এই বর্ডার সাইডের লোকদের সাথে কথা না বলে আপনার সাথে বলেন কেন? ওসি স্যারের সাথে আমার সম্পর্ক হইলো গিয়ে শুধুমাত্র আমার সড়ক বাজারে মাংসের দোকান আছে, অনেক সময় মাংস নেন, ওইটাই সম্পর্ক। এই সম্পর্ক সুবাদে বলেছেন যে এভাবে কি হেল্প করা যেতে পারে, তাই হেল্প করা যায়। বিশ্বাসী হতে আমার উপরে আস্থা আইছে,
আস্থা হওয়ার কারণে আমার মনে করো ওসি স্যার আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, আমরা যে কথা বলতে চেয়েছিলাম বা যা শুনতে চেয়েছিলাম, আসলে সব কথার শেষ কথা একটাই হচ্ছে যে আমাদের দেশের কুখ্যাত একজন আসামি, যিনি হচ্ছেন মানুষের রক্ষক, তিনি বক্ষক হয়ে একজন মানুষকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে এবং সেই হত্যার ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে তখনই কিন্তু মানুষের হৃদয়ে আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটি মানুষ পাগলের মতো খুঁজছিল আকবরকে এবং অনেকেই পুরস্কারও ঘোষণা করেছিলেন তাৎক্ষণিক সময় যে আকবরকে ধরে দিলে আমরা পুরস্কারও করব, কিন্তু তারা কিন্তু রায়হানের পরিবারের কেউ না, এরাও কিন্তু রায়হানের পরিবারের কেউ না। আমরা দেশের সবাই একটা জিনিসই চাই যে আসামি যেই হোক, অপরাধী যেই হোক, তাকে আমরা গ্রেপ্তার চাই, তার সুস্থ বিচার চাই। সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে যেতে হবে। এখানে সোশ্যাল মিডিয়াতে যেটা প্রথমে ভাইরাল হয়েছিল যে এই পাবলিকরা বা এই রহিম ভাই সহ ওনার সহযোগীরা আকবরকে গ্রেপ্তার করেছে, সেটা কিন্তু আসলে বিভিন্ন কারণবশত সেটা ভুলে তারা এটা এখানে বলছেন যে সেটা তাদের ভুল ছিল বলাটা, কিন্তু কেন বলেছেন সেটাও কিন্তু তিনি কারণ দেখিয়েছেন। তবে সেটা কতটুকু সত্য মিথ্যা সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আমরা আজকে এটা উপস্থাপন করে আপনাদের কাছে তুলে দিলাম যে আসলে পুলিশ পরবর্তীতে যেটা বলেছেন বা প্রথমে প্রেস ব্রিফিং করে বলেছেন যে আমাদের পুলিশের সহযোগিতায় এবং আমরা সহ পাবলিক সহ হয়তো মিলে আমরা এই আসামি ধরতে সক্ষম হয়েছি, সেটা সিলেটের পুলিশ সুপারের প্রেস কনফারেন্সে প্রথম দিন আকবরকে নিয়ে বলেছিলেন। তারপর থেকেই কিন্তু এখানে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে যে পুলিশ মিথ্যা কথা বলছে, পুলিশ বানোয়াট কথা বলছে, পুলিশ আকবরকে সহযোগিতা করছে, পুলিশকে ধরতে পারছে, পুলিশ ধরতে পারে না, এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও পাবলিক ধরেছে, এটা পাবলিকের অবদান। সেই থেকে কিন্তু পুলিশের প্রতি মানুষের আস্থা আরো কিছুটা চলে গিয়েছিল, কিন্তু আজকে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে মূল বিষয়টা কি। আমরা চাই সব সময় সত্যটা আমাদের সামনে উঠে আসুক এবং সত্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনার আমিও কইছিও ভাই, আমি একটা দিছি লাইভ দিছি, দিলে কইছি বিদেশি প্রবাসী ভাই ওগুলোরে, বাংলাদেশের ভাই ওগুলোরে যে ভাই যা কিছু হওয়ার হয়তো কোনো কারণবশত হওয়ার সত্য জিনিস একদিন বের হইব। এরপরে আমারে গাইলেন জানেন, অনেকে আমারে গাইলেছে ফোন দিয়া বাদ ব্যবহার করছে। আমি কইছি ও ভাই গাইলাও যে সত্য কোনোদিন চাপা থাকে না, মিথ্যার কোনোদিন জয় হয় না, সত্যরও জয় হয়। ধন্যবাদ রহিম ভাই, আপনি কি আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? কারণ দর্শক হয়তো বা এখন আপনাকে ভুল বুঝতে পারে। না, এটা আমি বলতে চাই, আমার হয়রান করাইছে, যে দালাল গুলো যেগুলো হয়রান করাইছে, আমি এটা সঠিক বিচার চাই। যারা এইভাবে যে মিথ্যা কথা বলতে কেনে অস্বীকার করছে আর অস্বীকারের কথা আর পুলিশের কথা বলতাম না, এই কথা কেনে আমার লুকাইতে চাইছে, এগুলার আমি বিচার চাই। আমি তো 100 বিচার আমরা চাই। আমার বাইরে যে আজকে সত্য কথাটা কইছে, বাইরে মেনি মেনি থ্যাঙ্কস। আর এখানে সম্পূর্ণ আমরাও ধন্যবাদ দিলাম। উপর পরে মানে বর্ডারটা ক্রস করিয়ে আনতে গিয়া যতটুকু কথা আছে আমাদের সম্পূর্ণ কথা হলো আমাদের ভাই সম্পূর্ণ পরিশ্রম, খুবই পরিশ্রমের মাধ্যমে, খুব সাহসিকতার মাধ্যমে উনি যে ভারতটা আমাদের প্রশাসনের হাতে দিতে পারছেন, ওটার জন্য আমিও ধন্যবাদ। আমি তো এই ধন্যবাদটা সম্পূর্ণ হওয়ার যোগ্য যদি উনি পুলিশ পরে আপনার কথা বলবেন। আচ্ছা আসেন, আমরা আমার আরেক ভাই আপনার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মজিরুদ্দিন, 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 4 নং ওয়ার্ড সদস্য। আমি প্রথমেই দেশবাসীর কাছে সালাম জানাই, আমার এখানে যে তো আমার এই ভিডিওটি শুনবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের কাছে আদাব। আমি আজকে কেন সম্মুখীন হওয়ার কথা ছিল না, আমি অনেক কারণের বিষয়ে এখানে আজকে এসেছি এবং এখানে জড়িত হয়েছি। অনেকে মনে করতে পারেন এ কোনো দলালিতে এসেছি, আসলেও দলালিত নয়। আমাদের দেশে যে ভিন্ন কথা শুরু হয়েছে পুলিশ নিয়ে, যারা ধরিয়ে এনেছে তারা নিয়ে, কেউ বলতেছে কাশিয়া ধরতেছে। আমরা আজকে এখানে আসিয়া রহিমের সাথে কথা বলে বাস্তব কথা সবগুলো আমরা জানতে পেরে এখানে উপস্থিত হয়েছি। আমি দেশবাসীর কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা অনেকে হয়তো রহিমের উপর আপনারা ভুল মনে করবেন, কোনো ভুল নাই। রহিম, আপনি গতদিনও আমাকে লাইভও দেখেছেন, আমি পুলিশকে নিন্দা জানাইছি। নিন্দা পুলিশকে কি জন্য জানাইছি, আমি এটা কোনো কারণে নাই। ওখানে যাইতে সময় একটা মানুষকে আমাদের মন্তাগঞ্জ বাজারে একটা সৈনিক মানে লাঠি দিয়া 4-5টা বাড়ি মেরেছে, আমার দুঃখ লেগেছে, আমার এলাকার মানুষের দুঃখ লেগেছে, এই জন্য আমি নিন্দা জানাইছিলাম। তো আমি আসল বিষয় হলো
আমাদের কাকে বাড়ি দিয়েছিল? ওই পাবলিক আমাদের মমতাগঞ্জ বাজারে আকবরকে নিয়ে আসামি যাইতে নিয়ে যাইতে সময় তো পুলিশের public কে ধরা হয়েছে। অশৃঙ্খলা করছে। আচ্ছা, আচ্ছা, এই সময় 4-5টা বাড়ি দিছে একজন মানে পাবলিককে পাবলিক। পুলিশে? এই জন্য আমি বলেছিলাম, তো গতদিনও আমি এখানে ছিলাম। আমি আসলে এই বিষয়ে আমি মূলত বলছি আমি জানি না, আমি রহিমের কাছ থেকে যেটুকু জেনেছি এখন। তো আমরা সবিনয় অনুরোধ করি প্রত্যেককে খাওকে ভুল বুঝবেন না, সত্য কথায় উৎঘাটন করতে আমরা যতটুকু সাংবাদিক ভাইয়েরা পরিশ্রম করেছেন, আমি প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাই। তো আমি মূল কথায় চলে আসি। আমরা আসলে এই যে ভিডিওটা রহিমউদ্দিন করেছিল, সেই দিনও পুলিশের কথা উল্লেখ করেছিল, সেই দিনও শাহাবুদ্দিন ভাই এবং সালে ভাইয়ের কথা উল্লেখ করেছিল। আমি শাহাবুদ্দিন ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে, আমি বলছি ভাই ওই ফুটেজটা আপনারা দেখেন। তো মেইন কারণটা হলো আমাদের রহিম, এখন আমরা যেহেতু সম্মুখীন হয়েছি, মিডিয়া ভাই দেখেছেন, আমি বলবো রহিমকে বলতে চাই এটাই, আপনাকে এই যে আজকে যে লাইভটা দেওয়া হয়, আপনাকে কোনোভাবে বা কোনো পাবলিক থেকে বা কোনো মিডিয়া থেকে বা প্রশাসনিক থেকে তুমি কোনো চাপের সম্মুখীন হয়ে এই কথা বলতেছো না, তোমার নিজের উদ্যোগ থেকে সত্য কথা বলতেছো? এই কথাটা সত্য। আমার কোনো পুলিশ কোনো প্রশাসন এই কথাটা আমার বলতে বাধ্য করে নাই। এই কথাটা হইলো সত্য, কিন্তু দালাল হলে আমারে চাল দিয়ে আমার নষ্ট করি। আমি অনেক বয়ের কারণে আমি এই কথাটা লুকাই। কথাটা বলছি যে পুলিশ আসিল, ওসি স্যার জানা ছিল, শাহাবুদ্দিন ভাই, সালে ভাই, ওরা তিনজনের বারবার আমি বলছি, এখনো বললাম। পরের কথা আমি চলে আসি। তো আসলেও আমরা জানতে পারলাম যে এই যে আকবর বুজাকে দড়ি আনতে গিয়া, আকবর বুজা আমরা অনেকে জেনেছি ভারত, এবং কোন জায়গায় সেটা জানি না। ওই আকবর বুজা ছিল শিলচর থেকে আমাদের খানাইগার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম উনি, এবং জকিগঞ্জ থানার ওসি নাসির আহমদ এবং সিলেট এসপি ফরিদ সাহেব, উনারা যেভাবে এখানে তত্ত্বাবধানে, আমি জানি না এগুলা, ওদের কাছ থেকে শুনবেন, এরা তত্ত্বাবধানে উনাকে শিলচর থেকে আনা হয়েছে। যেভাবে হোক শিলচর থেকে আনা পরে যেই সময় উকিয়াং বস্তিতে আনা হয়েছে, যেই সময়, ওই সময় আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মানে এখানে যাওয়ার মতো, এখানে গিয়ে উনাকে ধরার মতো কোনো অস্তিত্ব, আইন শৃঙ্খলা বাহিনী আনতে চাইলে তো তারা আইনি পত্রিকায় মেনটেন করে আনতে হলে আকবর ভুইয়াকে আনা অনেক আইনি জটিলতা আছে, সময়ের প্রয়োজন আছে। তো এই সময় শাহাবুদ্দিন ভাই, এই কারণেই শাহাবুদ্দিন ভাই এবং আমার ভাই রহিমউদ্দিন, সালে ভাই পুলিশ সহযোগিতা নিয়েছে, এটা বাস্তব। তো আমি বলবো এখানে যে জায়গায় পুলিশ পাবলিককে ব্যবহার করেছে একান্ত জরুর ছিল। এই যে জায়গা উকিয়াং বস্তি, যারা অনেকে বলছেন খাসিয়া ধরেছে, এটা কথা সঠিক নয়। অনেকে বলছেন পাবলিক ধরেছে, এই কথাটা সঠিক নয়। মেইন কথা হলো পুলিশ এখান থেকে যেভাবে হোক আকবর ভুইয়াকে উকিয়াং এনেছে। উকিয়াং আনার পরে এটা কারণটা হচ্ছে যে পুলিশ এটাই ভেবেছে যে যদি আইনি প্রক্রিয়া ভাবে আনতে যাই তাহলে অনেক সময় বিভিন্ন প্রসেসিং করতে হবে, আনতে হবে। কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে দেশ উত্তাল, তাকে আনাটা জরুরি হিসাবে এটা বিভিন্ন ভাবে গোয়েন্দা সংস্থা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে নিয়ে আসে, কৌশল অবলম্বন করছে। তো আমি এটাই বলবো, তো আমার যে রহিম ভাইয়ের ব্যাপারে, যে উকিয়াং যে জায়গায় উনি গিয়েছে, টিকাঙ্গার যে মুখ বলতেছে, আমাদের এখানে কাটাতারে বেড়া আছে, বেড়া আমার 5-এর মধ্যে দিয়ে যাওয়া পরে উনার 6 জন মানুষ যে অনেক কষ্ট করে, এখানে বিএসএফ আছে, বিএসএফ ফাঁকি দিয়ে, আমাদের বাংলাদেশ বর্ডার আছে, বিজিবি ফাঁকি দিয়ে উনি 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে ঢুকতে সক্ষম হয়েছে। এই জন্য আমি তাকে অভিনন্দন জানাই। সেখানে ঢুকিয়া ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর ফাঁকি দিয়া একজন কুখ্যাত সন্ত্রাস, এবং আমরা যে সিলেট উত্তাল হচ্ছে যে আসামিকে নিয়ে, এই আসামিকে 1.5 কিলোমিটার ভিতরে রিসিভ করে উনি একটা বড় পাহাড় আছে, পাহাড় ক্রসিং করে আবার এই রিঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে যে প্রবেশ করেছেন। এই জন্য আমি এবং আমার দেশবাসীর পক্ষ থেকে আমি রহিম ভাই যে সাহস দেখিয়েছে তাকে অভিনন্দন জানাই। আর আনা পরে দিই যে সময় আমাদের এসপি স্যার, ওসি স্যার এবং জকিগঞ্জ ওসি স্যার, আসলেও তাদের অবদান এটা আমরা অস্বীকার করতে পারবো না। আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ না,
যেখানে ব্যর্থ ছিল সেখানে পাবলিকের শেল্টার দিয়ে এনেছে, সেটা তারা সফল হয়েছে। আমি দেশবাসীর কাছে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলবো, রহিমউদ্দিন বারবার স্বীকার করছে উনার একটা ভুল হয়েছে যে বর্ডার ক্রস করেছে, এটা আসলেও বেআইনি কিন্তু আমাদের দেশের স্বার্থে। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সবিনয় অনুরোধ করব, যেহেতু আমাদের দেশের স্বার্থে, আপনার স্বার্থে, সবাই স্বার্থে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে রহিমউদ্দিন যদিও বর্ডার ক্রস করতে অপরাধ হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি ক্ষমা দৃষ্টি চাচ্ছি যে রহিমউদ্দিনকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর যে কাজটা করেছে প্রধানমন্ত্রীর জন্য, দেশের জন্য, আমাদের জন্য। আমরা একটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, রহিমউদ্দিন আপনাদের এলাকার সন্তান, আমাদের এলাকা। আপনি আবার ওয়ার্ড সদস্য। আমার ওয়ার্ড না, এটা হলো ওয়ার্ড। 3 নং ওয়ার্ড, আচ্ছা, পার্শ্ববর্তী ওয়ার্ড। আপনার এলাকা হিসাবে রহিমউদ্দিন যে কাজটা করেছে, আপনি যেটা আপনার দেশবাসীর কাছে রহিমউদ্দিন হয়ে চাচ্ছেন, আপনাদের এলাকা থেকে রহিমউদ্দিনকে কিভাবে দেখছেন আপনারা? আমাদের এলাকা থেকে রহিমউদ্দিনকে আমরা সম্মাননা দেওয়ার উপযোগী এবং প্রশাসন থেকে দেওয়ার উপযোগী এবং সরকার থেকেও দেওয়ার উপযোগী সম্মাননা রহিমউদ্দিনকে দেওয়ার একান্ত দরকার আমরা দেশবাসী। আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা ইতিমধ্যে? আমাদের উদ্যোগ আছে, রহিমউদ্দিনকে আমরা যে সাহসিতা দেখাইছি তাদেরকে নিয়ে আমরা একটা করব, সাংবাদিক সম্মেলন করব, আমরা উদ্দেশ্য আছে তাকে নিয়ে সম্মান। রহিমউদ্দিনের পাশে যে দুই ভাই প্রথমে শাহাবুদ্দিন ভাই এবং সালে ভাই, তাদেরকে কি দেওয়া দেওয়া যায়? উনিরা হয়তো আমার সালে ভাই পরিষ্কার বলেছেন যে আমাদের থেকে অবদান বেশি, তারা বারবারই বলছেন। রহিমউদ্দিনের কথাটা বাস্তব, উনি বাস্তব কথাটা বলছে। উনি যে ভারত উনি দেখতেছে যে পার যে জুয়ো, ওখানে তো 20 লক্ষ টাকা যে সময় অপার দিয়েছিল, এটা এখন নাই, এরা লোকেরা বারবার বলছে 20 লক্ষ টাকা বলেছিল রহিমউদ্দিনকে। রহিমউদ্দিন বলেছে তোমাকে 20 লক্ষ না 1 কোটি দিল, এটা কি বলেছিল? জি জি, তোমাকে ছেড়ে দেয়া যাবে না, তুমি আমার দেশের শত্রু, আমার শত্রু, তোমার কারণে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পুলিশ বাহিনীর দুর্নাম হচ্ছে, তোমাকে বাংলাদেশে আমি চেষ্টা নিতেই হবে। ধন্যবাদ। আপনারা পরিষ্কার ভিডিও পেয়েছেন। তো আমি বলবো শুধু রহিম না, আমার সালে ভাই এবং শাহাবুদ্দিন ভাই যে অবদান রেখেছেন, আমাদের বাংলাদেশের বীর সাহসী সন্তান হিসাবে অবদান রেখেছেন, এজন্য আমি আবারও মিডিয়ার সামনে তাদেরকে অভিনন্দন জানাই। এবং আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, আমরা যার ভুল আছে, আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ না, সফল। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা শেষ করে নেব। আমরা কথা শেষ করার আগে আমরা বলতে চাই, গত 10 অক্টোবর রাতে পুলিশ পাড়িতে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছিল এসআই আকবর সহ তার সহযোগীরা। 11 অক্টোবর তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে মর্গে পাওয়া যায় তার লাশ, এবং 13 অক্টোবর এসআই আকবর পালিয়ে যায়। সেই থেকে কিন্তু সিলেট তথা দেশ উত্তাল ছিল। সেই উত্তালকে যদি 28 তারিখ গ্রেপ্তার না হতো এসআই আকবর, তাহলে রায়হানের যে সংগ্রাম কমিটি ছিল তাদের একটি আলটিমেটাম দেওয়া ছিল যে 10 তারিখের ভিতরে যদি আকবরকে গ্রেপ্তার করা না হয় তাহলে মাসব্যাপী আন্দোলন, কঠোর আন্দোলন হবে। কিন্তু সেই আন্দোলন থেকে আমরা বেঁচে গেছি। আমরা এই কারণে যে আকবর যেভাবেই হোক গ্রেপ্তার হয়েছে। আজকে এখান থেকে একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে আসলে একটা জাতীয় বড় সমস্যা, এটা নিয়ে তুলপাড় সারা বিশ্ব। এখানে হয়তো প্রথমে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তারা এটা ভুল স্বীকার করছেন, এবং এটা হতেই পারে, মিস্টেক হতেই পারে, ভুলও হতে পারে, তারা ভুল স্বীকার করছেন। আমাদের এটা ভাবা উচিত যে আমাদের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী জাতিসংঘ কাজ করছে এবং বিশ্বের বেশ কিছু দেশে তাদের সুনাম রয়েছে, দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে যেটা বুঝলাম, এবং এই ভাই যে কথা বলেছে, রহিম ভাই বা আমার এই ভাই যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কিন্তু আসলে একদম ক্লিয়ার যে পুলিশ প্রশাসন তাদের পলিসি মেনটেন করে দ্রুত আসামিকে সিলেটে বা দেশে আনার জন্য, যাতে সিলেটবাসী আর উত্তেজনা বিরাজ না করে, এবং যদি আকবরকে ভারতে আটকানো হতো বা ভারতের পুলিশকে দেওয়া হতো তাহলে দেশে নিয়ে আসার জন্য কিন্তু আন্দোলন চলতো। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হতো। প্রথমে আমাদেরকেও পাত্তা দিচ্ছেন না প্রশাসন, আমাদেরকেও পাত্তা দিচ্ছেন না যে আকবরদের দরিয়ে আনার এই ধরনের কোনো জানানো হয়। এটা তাদের যে পলিসিটা আছে সেটা কিন্তু আমরা সাধুবাদ বা ধন্যবাদ জানাই, যে আইন শৃঙ্খলা বাহিনী যে পলিসি মেনটেন করে তারা যে নিয়ে আসছেন এবং যারা সহযোগিতা করেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমরা এখানে কাউকে দোষী করব না, প্রশাসনকেও দোষী করব না। আমরা আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তাদের যে পলিসি, এবং যারা রহিম ভাই সহ এরা গ্রামের ওজোপাড়া গায়ের মানুষ, সরল সাধারণ মানুষ, এরা আসলে কে কিভাবে কথা বলেছে আর এই কথাকে
করে এটা একটা ভাইরাল হয়ে গেছে, সেটাও হতে পারে। এটা আপনি আমরা বুঝতেছি এবং তাদের দেখে বুঝতে পারছেন। আমরা এখানে আসছি রহিমের বাড়িতে, এখানে নৌকা করে আসছি, গাড়ি করে আসছি, পানি দিয়ে হেঁটে আসতে হয়েছে, এত দূরে অজো পাড়া গায়ে আসছি আমরা। আমরা আশা করব এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং আমরা কাউকে দোষী না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে যেটা হচ্ছে আমরা আমার ওসি ছাড়া লাগিয়া ধন্যবাদ ওখানে দিয়া আমি লাগি যে আমার মতো নগণ্য মানুষ এরকম যে আমরা জড়িত করছেন, আমার শাহাবুদ্দিন ভাই আমারে কইছেন, আমি আমার রহিম ভাইকে কইছি, আর আমরা জড়িত করছেন, আমরা যেখানে হেল্প করিয়া আমরা সাকসেসফুল হইয়া এবং আইতাম পারছি। আমি আমার ওসি ছাড়া লাগিয়া, আমার এসপি ছাড়া লাগিয়া, আমার জৈবিন থানা ওসি ছাড়া লাগিয়া অন্তর থাকিয়া ধন্যবাদ দিয়ার আমরা জড়িত রাখা লাগি। আমরাও পক্ষ থেকে ধন্যবাদ। এই বিষয়ে রহিম ভাই কি বলবেন? রহিম ভাই যে দালাল গুলো আমার হয়রানি করা বা করছে, মিথ্যা কথা কইছে, করিয়া থাকে সত্যটা প্রশাসনে দেখুন জানেন মায়ার চোখে দেখিয়া এরপরে মনে করো এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা শেষ করে নেব। আমরা শেষ করে নেব। ভাই আমরা আসলে আমরা স্থানীয় সংবাদকর্মী এখানের, তো আমরা আসলে পিছনে এসেছি, আপনারা আগেই এসেছেন। আমরা রহিমের কাছ থেকে আসলে সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বিষয়টা সারমর্ম অংশটি জানতে চাই যে আপনি দীর্ঘদিন যে বক্তব্য দিয়েছেন, আজকের বক্তব্যটা কেমন হতে পারে আপনার? আগেও বলেছি অন্যান্য ভিডিওতে, এইগুলা এখনো বললাম যে সর্বোচ্চ মালিক হইলে এটা আমাদের ওসি স্যার, খানাঘাটের ওসি স্যার বা সিলেটের ডিআইজি স্যার, এসপি স্যার, ওরা ওইল সর্বোচ্চ। আমি যে সময় জকিগঞ্জের ওসি স্যার, আমি যে সময় এই লোকটারে আমার সন্ধান দিয়েছেন আমি গিয়ে আনি, এরপরে খানাঘাট নিয়ে দেওয়া বাদে আমি যে সময় আমার বাড়িতে রাস্তায় আসতেছি, ওই যে 2 জন দালালের নাম কইছি, এই 2 জন দালালে আমার খুব বেশি ভয় দেখাইছেন। মোস্তাক মেম্বার, নাজিম, আর রাস্তায় আসতে সময় যে শামসুল বিডিয়ার 3 জনে কইছে পুলিশের নাম কইছ না, নাইলে ধরে পুলিশে মারবো, এ করবো, সে করবো। এখানে বিডিআর একজন জড়িত। জি জি, না ভিডিও করতে অবসরপ্রাপ্ত এই ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, ওই 3 জনের ভয়ের কারণে আমি যে কথাটা কইছে মনে করছি, তো আমি তো গ্রাম অঞ্চলের মানুষ, আমি তো কথাটা বুঝি নাই, ওরা অনেক শিক্ষিত মানুষ। আর এই কথাটা আপনারা দেখবেন, এই যে নাজিম আর মোস্তাক মেম্বার যে 2 জন লোক আছে, 500 টাকার বিনিময়ে 70-এ মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, আপনারা গ্রাম অঞ্চলও দেখবেন যাচাই করে। এই 2 জন লোককে আমার বেশি ভয় দেখাইছে, দেখানোর কারণে আমি এগুলা 70টারে চাপাইয়া রাখছি যে দেখি পরবর্তী কি করা যায়। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত যার কারণে আপনি পুলিশের কথা প্রথমে গোপন রেখেছেন। গোপন আছে। এর বাদে সামান্য জিনিস আমি বলছি যে ওসি স্যার জানা আছে, বা ওসি স্যারকে আমি জানাইছি। রহিম ভাই 1 মিনিট একটা উত্তর জানতে চাই, তাহলে আপনার বক্তব্য থেকে এটা এসেছে যে আসলে পুলিশের ইনফরমেশনে আপনি এখানে গিয়েছিলেন। পুলিশের ইনফরমেশন নাই, পুলিশ সরাসরি আমরা জানাইছে যে ওরা কোনো ইনফরমার নাই, কোনো সহকারী আমরা নাই, আমরা কিন্তু ওরার ভাই হিসাবে কাজটা করছি, পুলিশের ভাই হিসাবে, বন্ধু হিসেবে। এই কথাটা তো সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিন পিপিএম স্বীকারও করেছেন যে ওরা আমাদের বন্ধু, ওরা সোর্স বললে না, তারা বলছে আমাদের বন্ধু। আমাদেরকে সোর্স বললে কিন্তু ভুল হবে, আমরা কিন্তু কোনো সোর্স না বলি, ভাই হিসাবে আমরা কোনো দালাল না, আমরা পাইও নাই, আমরা কোনো দালাল না, আমরা কোনো সোর্স সম্পর্কের খাতিরে বা দেশের স্বার্থের খাতিরে এগুলো করতে পারবো না। এরকম একটা কাজে জড়িত থাকা নিজেকে প্রাউড ফিল করি। 30,000 টাকা আমাদের খরচ আছে 3 জনের পকেট থাকি, এটা আপনারা অবশ্য বুঝবেন। আচ্ছা, আমরা একটু শেষ দাম, যেহেতু টাকার কথা আসছে, ইতিমধ্যে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার। আপনারা কি মনে করেন? অনেকেই মিডিয়া ভাইরাল করছে, অনেকেই প্রবাস থেকে টাকা দিচ্ছেন, দেশ থেকে টাকা দিচ্ছেন, রহিম ভাইকে অনেক সাহায্য সুবিধা করছেন, পুরস্কার দিচ্ছেন, সেই ধরনের কোনো পুরস্কার কি আপনার কাছে এসেছে? জি না, আমার কাছে কেউ এই ধরনের কিছু দিচ্ছে না। আমি সেদিন গেছিলাম রাহানের বাড়িতে, রাহানের বোন আমার 10,000 টাকা দিয়ে দিছে, গাড়ি ভাড়া আমরা খরচ দিয়ে দিছি, গাড়ি নিয়ে গেছিলেন? গাড়ি নিয়ে গেছিলাম, যে কইছে এটা তুমি সানস্তা করবে, গাড়ি ভাড়াটা দিবে। আচ্ছা আচ্ছা, এই টাকাটাই, আর কোনো টাকা আসে নাই এখন পর্যন্ত? কেউ ফোন দিছে কোনো টাকা বা কোনো? অনেকে ফোন দিছে, তবে আমি কইছি আমার দেওয়া লাগবে না, এটা রাহানের বাচ্চাটারে দিয়ে দিবা। আপনি বলছেন? জি জি, আমি বারবার বলছি। তাহলে প্রিয় দর্শক, এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে যে আসলে গুঞ্জনটা উঠছে সেটা আসলে মিথ্যা। আর এখানে একটি বিষয় বারবার উঠে আসছে, এখানে যারা আছেন সবাই দাবি করছেন যে যদি এই ধরনের কোনো ভুল ইনফরমেশন দিয়ে তাকে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলানো হয়, এটা যদি সত্য হয় তাহলে এটা আইনে যারা আছেন বা আইনের কাজে যাদের কাজে লেগেছেন তারা, আমরা আশা করি আইন এটা দেখবেন এবং এটা সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। কেন এরকম একজন মানুষ
মানুষকে মিথ্যা কথা বলা হলো, আর এটার সাথে সাথে পুরো দুনিয়া জুড়ে এটা ভাইরাল হয়ে গেছে। আমরাও এদের সাথে একমত যে যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক এবং তারা কেন তাকে এই মিথ্যা ভয় দেখিয়েছে। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি এবং জিসান টিভি থেকে যে ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে। এটা সবাই শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আসলে এসআই আকবরকে ধরার অবদান কার ছিল, কারার ছিল। এটাই আমাদের হোক কাম্য এবং আমরা সবসময় চাই অন্যায়কে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আকবর কার জন্য ধরা হচ্ছে ভাইজান? উনি আকবর তো ভাই রহিমের কারণে ধরা হয়েছে। উনি আকবর কার ইন্ধনে ধরা হচ্ছে সেটা আমরা জানতে চাইছিলাম। আকবরকে যে সময় আমি দরিয়া রাস্তায় নিয়ে উনি আমার 20 লক্ষ টাকা উপহার দিতে চাইছিলেন, আমি এই টাকাটা গ্রহণ করি নাই। ওর জীবনটা ভিক্ষা দিতাম, বারবার রিকোয়েস্ট করছে 20 লক্ষ টাকা উপহার দিবেন, আমি ওর জীবনটা ভিক্ষা দিতাম, আমি এগুলা মানি নাই। তো বলছি তোর মতো খুনিরে ছাড় দেওয়া যাবে না। আপনি চাইলে কি তোমার ছাড়তে পারতেন? জি অবশ্যই, মারতে পারতো। আমারে মারিয়া গেছে কইলে আমি পলে বাঁচতে পারতাম, বাঁচতে পারতাম। টাকাটা কিভাবে নিয়ে আসতেন আপনি? টাকাটা তো ওই জায়গা থেকে আমার দিতে পারতো কইছে। ওই সে বলছে যে ওই জায়গায় দিয়ে দিব। ওই জায়গা থেকে কার দিয়ে দিব। ইন্ধনে ছিল? কিভাবে দিবে এটা উনি যে যে রহিম ভাই যে গেল যে বর্ডার ক্রস করলো কার ইন্ধনে ছিল? এটা কার ইন্ধনে ছিল? আচ্ছা না ভাই, আপনাদের যেহেতু জান নাই, বর্ডারের পরে যেহেতু জান নাই, আপনাদের কথা বাড়িয়ে লাভ নাই। আমরা এই বিষয়ে রহিম ভাইয়ের কাছে জানতে চাই। আর রহিম ভাই একজন সচেতন মানুষ, আমরা জানি। ভবিষ্যতে কাজ হিসাব ভাই হিসাবে করবো। আর আমি এই কথাটা বারবার হয়ে যে দালালগুলা বিচারটা আমি চাই, দালালগুলা যে আমারে বারবার হয়রানি করে, এই দালালগুলা বিচার আমি চাই। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে তারা সারা রাতি বলবে, তাদের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, অনেক ভাবে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। এবং সর্বশেষ কথা এটা হচ্ছে রহিম ভাই একজন সরল সহজ মানুষ, সরল সহজ মানুষ। সেটা আমরা না, আমাদের দেশবাসীকে বলবো, বিশ্বের সবকে বলবো যে সেই বিষয়টা আপনারা বিবেচনায় রাখবেন। যা হয়েছে, যা ঘটেছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেখান থেকে সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব, যাতে রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারটা সুস্থ হচ্ছে কিনা সেদিকে আমাদের এগিয়ে যাওয়ার দরকার আছে বলে আমরা মনে করছি। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। না ওখান থেকে ওইটাও আছিল আপনার